এটা নিয়ে যখন তার শ্বশুরকে সে টাকা চাইলো, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কে শ্বশুরকে জানাইলো, তখন তারা এটা অস্বীকার তো করলোই, তাকে ধরে নিয়ে রশিদা বেঁধে পিটাইছে। একটা বিষয় ক্লিয়ার, এটা আমরা নিশ্চিত হয়েছি। এই বিষয়টা হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে অবিশ্বাস, তার স্ত্রী আরেক লোকের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ায় গেছে। একটা ঘটনা দিয়ে আসলে দাজ্জালের কথা, মধ্যযুগী কায়দার কথা আসলে বলা যায় না বটে, কিন্তু তারপরে আমরা না বলেও পারি না, যেটা আমাদের কাছে সবচাইতে অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেটা গাজীপুরে ঘটলো। একই পরিবারে এতগুলো মানুষ, আপন মানুষ, রক্তের মানুষগুলোকে রক্তাক্ত করে আসলে হত্যা করা হলো। এটাকে আপনারা কিভাবে দেখেন, বা এটার কোনো মানে কারণ ছিল কি? মানে মানুষ এত হৃদয় বিদারক কেন হয়? স্বাভাবিক সামাজিকভাবে হত্যাকারী হয়, খুনকারী হয়? এই ঘটনাটা, আমি কিছু ঘটনা তো আমাদের প্রতিনিয়ত তৈরি করতে হয়, প্রতিবেদন তৈরি করতে হয় পেশার খাতিরে। আমি যে জিনিসগুলো এখন দেখছি ইদানিং, এই যে পরিবারে যে একটা হত্যাকাণ্ড নিজের আপনজন দ্বারা, এটা শেষ কয়েক বছর মারাত্মকভাবে বেড়ে গেছে। নিজের মা বাচ্চাদেরকে হত্যা করতেছে, ছেলেরা বাবা মাকে হত্যা করতেছে, বাবা মা ছেলেকে হত্যা করতেছে, একজনকে হত্যা করে আরেকজন ফাঁসিতে ঝুলে যাচ্ছে। এই যে ভয়ঙ্কর বিষয়গুলো, এগুলো আসলে একটা সামাজিক যে স্ট্যাবিলিটি, যে এটাকে ধীরে ধীরে নষ্ট হওয়ার উপক্রম করে ফেলছে। এই কাপাসিয়ার যে ঘটনাটা হলো, যে বাবা মানে পরিবারের কর্তা, তার স্ত্রী, 3 সন্তান এবং শ্যালক, 5 জনকে একসাথে হত্যা করলো। শ্যালক ছিল আরেক জায়গায়, তাকে ফোন করে ডেকে এনে যে আরেক জায়গায় চাকরি দিব, এই প্রলোভনে তাকে ডেকে এনে রাত্রেবেলায় সকলকে সম্মিলিতভাবে সে হত্যা করে ভোর সকালে সে পালায় গেল। পুলিশ যখন এটা প্রাথমিক তদন্তের জন্য সেখানে গেল, একটা কেস স্টাডি করার জন্য একটা নোটের মতো তারা পেল। এটা অনেকটা মামলার প্রস্তুতি স্বরূপ কোনো একটা কাগজ কিনে, এখনও পুলিশ এটা শিওর না। সেখানে লেখা ছিল যে একটা বিচারিক সালিসির মতো বা স্থানীয় থানায় মামলা করার জন্য যে আমরা এজাহার লিখি, এই টাইপের একটা লেখার মধ্যে সেখানে উল্লেখ করা ছিল যে ওই ফ্যামিলির মানে তার শ্বশুর তার কাছ থেকে 1 লাখ টাকা ধার নিয়েছিল। এই ধার নেওয়ার টাকাটা যখন সে ফেরত আনার জন্য বারবার স্ত্রীকে চাপ দিচ্ছিল, স্ত্রী যখন ওইটা ফেরত আনতে চাচ্ছিল না, তখন সে লক্ষ্য করলো যে তার স্ত্রী আরেক লোকের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ায় গেছে, যার দরুন এটা নিয়ে যখন তার শ্বশুরকে সে টাকা চাইলো, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কে শ্বশুরকে জানাইলো, তখন তারা এটা অস্বীকার তো করলোই, তাকে ধরে নিয়ে রশিদা বেঁধে পিটাইছে। এইটা সে ওই এজাহারের মতো একটা ডকুমেন্টস তৈরি করে সে এটা লেখা পাইছে। এখন এটা কার লেখা, কোনো স্বাক্ষর নাই, কোনো সিল ছাপ্পর নাই, কিন্তু এই লেখাটা পাইছে যে সে একটা মামলার প্রস্তুতি বা মামলা হওয়ার উপক্রম ছিল এই বিষয়টা নিয়ে। এখন আবার বিপরীত পক্ষ যারা, অর্থাৎ তার শ্বশুরবাড়ির পক্ষ যারা, তারা বলতেছে যে সে দ্বিতীয় বিবাহ করছে। দ্বিতীয় বিবাহের পর থেকে তাদের ভিতরে একটা বিরোধ, এই জেটটা লম্বা সময় দিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ ফ্যাসাদ তৈরি হয়েছে, এবং এখান থেকেই মূলত সংকট তৈরি হয়, এটা হত্যা হইতে পারে। আপনি জানেন বাংলাদেশে হত্যাকাণ্ডগুলো খুব নাটকীয় মোড় নেয়। আপনার চিটাগাংয়ের বাবুল হত্যাকাণ্ডের কথা মনে আছে কিনা, যে স্ত্রীর জন্য সে কেঁদে বুক ফেটে গেল, তারপরে আবার সে অ্যারেস্ট হলো, আবার পুনরায় তাকে আদালত জামিনও দিল। আসলে আদতে এই হত্যার পিছনে রহস্যকে আমরা কিন্তু আজও উদ্ঘাটন করতে পারি নাই। আপনার ইয়াতে নোয়াখালী যে একটা মাদ্রাসা ছাত্রীকে নুসরাত হত্যাকাণ্ড, এটার রহস্য আমরা কিন্তু উদ্ধার করতে পারিনি। বরিশালে মিন্নি হত্যার কথা মনে আছে কিনা, যে সে মিন্নিকে আমরা প্রথম নায়ক বানায় ফেললাম, পরে দেখলাম যে মাস্টার মাইন্ড গিয়ে সে মিন্নি মাস্টার মাইন্ড হলো। অনেক কিছু আমাদের চোখের সামনে একরকম মনে হচ্ছে, কিন্তু যখন অধিকতর তদন্তে আমরা যাচ্ছি, সেগুলো কিন্তু ভিন্ন দিকে মোড় নিয়ে নিচ্ছে। এই যে ঘটনাটা, দুই দিক থেকে দুই ধরনের পারসেপশন আসছে। শ্বশুরবাড়ির লোক বলতেছে সে দ্বিতীয় বিবাহ করছে, দ্বিতীয় বিবাহ থেকে এই সংকট তৈরি হয়েছে। আর তার পক্ষের যে লোকজন, যে লোককে সে ফোন দিয়ে বললো, যে তার ভাই বা এলাকার কোনো একটা প্রতিবেশীকে ফোন দিয়ে বলছে যে এই আমি আমার পরিবারের 5টারে মাইরা ফেলাইছি, এখন সব শেষ, আমার আর তোরা কেউ কখনো খুঁজে পাবি না, এটাই তার লাস্ট কল ছিল। এটা বলে সে নিরুদ্দেশ হয়ে গেছে, আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের পক্ষ থেকে হচ্ছে আবার এই ধরনের একটা স্টেটমেন্ট আমরা পাইলাম, যে ওই যে এজাহারের মতো একটা কাগজ পেলাম। এখন দুই রকমের বক্তব্য আসতেছে। আসলে চিত্রটা কি,
এটা বুঝতে আমাদের হয়তো আরও কিছুদিন সময় লাগবে, এটা তদন্তের বিষয় আছে। তবে একটা বিষয় ক্লিয়ার, এটা আমরা নিশ্চিত হয়েছি। এই বিষয়টা হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে অবিশ্বাস, আস্থাহীনতা, পরকীয় এই বিষয়গুলো এখন জটিল আকার ধারণ করছে এবং আমাদের সমাজে এখন পরকীয়টা অনেকটা বলে চলে যে পরকীয়টা হচ্ছে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। আপনার যেহেতু আপনিও গণমাধ্যম কর্মী, আমি নিজে এগুলো নিয়ে অনেক রিপোর্ট তৈরি করি। আপনারা দেখবেন যে প্রতিদিনই পত্রিকায় 2টা বা 3টা সংবাদ থাকে পরকীয়ার জেরে হত্যা, পরকীয়ার জেরে আপনার অ্যাটেম্প টু মার্ডার, পরকীয়ার জেরে ছেলে মেয়ে রেখে স্বামী বা স্ত্রী লাপাত্তা হয়ে যাচ্ছে। এই যে বিষয়গুলো না, এগুলো কিন্তু আমাদের এই সমাজে নতুন একটা সংকটের জায়গা তৈরি করতেছে। এই জায়গাগুলোকে যদি রাষ্ট্র অ্যাড্রেস করে মানে অ্যাড্রেস করার পর সুসংহত না করে, এগুলো থেকে উত্তরণের কোনো উপায় খুঁজে বের করে না করে, তাহলে কিন্তু এটা ডে বাই ডে আপনার পারিবারিক কলহকে ভয়ঙ্কর আকার ধারণ করাবে। এবং আমরা যদি ভবিষ্যতে যে পারিবারিক কলহগুলো এখন যে পর্যায়ে যাচ্ছে, আগে আমরা দেখতাম যে এগুলো মারামারির পর্যায়ে থাকতো, এখন কিন্তু সরাসরি এগুলো আপনার হত্যাকাণ্ড, এবং হত্যাকাণ্ড কিন্তু ভয়ঙ্কর নৃশংস। আপনার স্ত্রী, সন্তান, পিতা, মাতা, কেউ কারোর কোনো আপন রক্ত কোনো কিছু কিন্তু বাছবিচার হচ্ছে না, যেটা আমাদের সমাজের জন্য অ্যালার্মিং। এবং এটা ভবিষ্যতের আমাদের যে সমাজ ব্যবস্থা তার উপর একটা ভয়ঙ্কর এটা একটা আস্থাহীনতার জায়গা তৈরি করতেছে। তাই এখানে রাষ্ট্র, সমাজ, গণমাধ্যম, সাধারণ মানুষ, আমজনতা, আলেম ওলামা সকলে সম্মিলিতভাবে পারিবারিকভাবে আমরা কিভাবে সৌহার্দ্যের পরিবেশ তৈরি করতে পারি। পারিবারিক সৌহার্দ্যের পরিবেশ কিন্তু এখন আমাদের মধ্যে আর নাই। আমরা একটা যন্ত্র মানুষ হয়ে গেছি, সারাদিন কাজ করি, বাসায় যাই, টুকটাক কথা হয়, সকালে উঠে আসি। অর্থাৎ আত্মকেন্দ্রিক যে ব্যস্ততাটা, এটা থেকে যে পরিবারকে যে সময় দেওয়া, পরিবারের প্রতি যে আমার দায়বদ্ধতা আছে, পরিবারের প্রত্যেকটা পালস বুঝে বুঝে আমার সময় দিতে হবে, স্ত্রীকে সময় দিতে হবে, সন্তানকে অ্যাকোমোডেট করতে হবে, সবাই একটা পারিবারিক বন্ধনের জায়গাটা, এটাকে যে আরও শক্তিশালীকরণ, আপনি জানেন যে রাষ্ট্র এগুলোকে চাইলে অনেক শক্তিশালী করতে পারে। আমরা উদাহরণ হিসেবে দিতে পারি, চীনে কিন্তু প্রথম এক বাচ্চার নীতি ছিল, আপনারা জানেন, এই 3-4 বছর আগেও। এখন চিন্তা করলে তাদের ম্যান পাওয়ার ক্রাইসিস তৈরি হলো, তারা কিন্তু এখন 2 বাচ্চার নীতিতে গেছে, কিন্তু 2 বাচ্চা কেউ নিচ্ছে না। এই কারণে রাষ্ট্র তাদেরকে বাচ্চা অধিক নেওয়ার জন্য, শুধু চীন না, চীন, রাশিয়া সহ পৃথিবীর অনেক দেশ তাদেরকে হিউজ সময় দিচ্ছে, টাকা দিচ্ছে, যে স্বামী স্ত্রী একসাথে ঘুরো ফিরো, খাও দাও, হানিমুনে যাও, বাচ্চা বাড়াও। এটাই রাষ্ট্র বোঝাইতে চাচ্ছে। আমাদের রাষ্ট্রের এখন উচিত যে এরকম স্বামী স্ত্রীকে বিভিন্ন প্যাকেজ, বিভিন্নভাবে, তাদের যদিও গরিব রাষ্ট্র আমরা, বাট একটা ছোট একটা উদ্যোগ আনা উচিত যে কিছু কিছু ডে বা কিছু কিছু সময় স্বামী স্ত্রী পরিবার যাতে একসাথে সৌহার্দ্যের একটা পরিবেশ তৈরি হয়, সবাই সবার প্রতি সুখ দুঃখ আলাপ আলোচনাগুলো শেয়ার করতে পারি। এতে কিন্তু যে এই যে আমাদের ভিতর যে পশুত্বটা, এটা কিন্তু আস্তে আস্তে যখন আপনার এই পরিবারের প্রতি দয়া মায়া বা পরিবারের প্রতি দায়িত্ববোধটা জন্ম নিবে, পশুত্ব কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে। আমি সব কিছু শেষ যেটা বলবো যে রাষ্ট্র সমাজ, রাষ্ট্রের এই এককভাবে দায়িত্ব পালন করতে পারবে না, সমাজও পারবে না। রাষ্ট্র, সমাজ, পরিবার, আলেম ওলামা, সাধারণ জনতা, সুশীল সমাজ, গণমাধ্যম সবাই সম্মিলিতভাবে এগুলো নিয়ে লেখালেখি করলে, প্রচার প্রচারণা বাড়ালে, ডকুমেন্টারিটি করলে, রাষ্ট্রীয় টেলিভিশন বা আমাদের পাবলিক টেলিভিশন, প্রাইভেট টেলিভিশন, পত্রিকায় লেখালেখি হলে, বারবার ডকুমেন্টারি কলাম বা বিভিন্ন এডিটোরিয়াল আসলে আস্তে আস্তে এগুলো হ্রাস পাবে বলে আমি মনে করি।